হ্যালো বন্ধুরা, হ্যাপি স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছো। অনেক দিন ধরে তোমরা আমাকে একটি কমেন্ট করছো যে স্যার এবারের মেডিকেল অ্যাডমিশন টেস্ট অর্থাৎ 2020 সালের মেডিকেল অ্যাডমিশন টেস্টটা কীভাবে হবে, এবারের পরীক্ষা পদ্ধতি কি গত বছরগুলোর মতোই হচ্ছে কিনা। তো ওভারঅল এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আজকে আমরা দেখব যে 2020 সালে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে গেলে আমাদের কি কি যোগ্যতা থাকতে হবে এবং মেডিকেল ভর্তি পরীক্ষার নম্বর বন্টনটা কিভাবে হবে এবং পরীক্ষায় এমসিকিউ থেকে কোন কোন বিষয় থেকে কত মার্কসের প্রশ্ন আসবে। গত নভেম্বর মাসের প্রথম সপ্তাহে মেডিকেল পরীক্ষা কিভাবে হবে তার উপর একটি নীতিমালা স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশ করা হয়েছে। তো সেই নীতিমালার উপর ভিত্তি করেই কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে 2020 সালে মেডিকেল পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে আমাদের কি কি যোগ্যতা থাকতে হবে, তো সেই ক্ষেত্রে যোগ্যতা হচ্ছে এসএসসি এবং এইচএসসি, এই যে দুইটা আমাদের পরীক্ষা আছে বা এই দুইটা পরীক্ষাতে আমাদের জিপিএ 9 থাকতে হবে, অর্থাৎ 10-এর মধ্যে আমাদের জিপিএ 9 থাকতে হবে এবং এটা 4 সাবজেক্ট সহ। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক ক্ষেত্রে 4 সাবজেক্ট বাদে হিসাব করে, কিন্তু মেডিকেলের ক্ষেত্রে কিন্তু আমাদের 4 সাবজেক্ট সহ এসএসসি এবং এইচএসসিতে যদি 9 থাকে জিপিএ, তাহলে পরে আমরা পরীক্ষা দিতে পারবো। সেক্ষেত্রে উপজাতি এবং পার্বত্য জেলার ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে 8 জিপিএ থাকলেই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। সেক্ষেত্রে শুধু 9 থাকলে বা 8 থাকলে যে পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে তা না, আরও কিছু শর্ত আছে এবং সেই শর্তগুলো হচ্ছে এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে কমপক্ষে 3.5 জিপিএ থাকতে হবে এবং অবশ্যই এইচএসসিতে জীববিজ্ঞানে জিপিএ 3.5 থাকতে হবে। অর্থাৎ এইচএসসিতে বায়োলজিতে যাদের জিপিএ 3.5-এর কম আছে তাদের স্কোর যদি 9 বা 9-এর বেশিও থাকে তারা কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। গত বছরগুলোর মতো এবারও কিন্তু আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা থাকছে এবং সেই কোটাটা 2% এবং এই হিসাবটা করা হবে প্রত্যেকটা মেডিকেল কলেজের আসন সংখ্যা 2%। কোনো একটা মেডিকেলে যদি 100টা সিট থাকে তাহলে 100টা আসন থেকে 2 জন মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হতে পারবে। এভাবে মুক্তিযোদ্ধা কোটাটা সিলেক্ট করা হয়েছে। এবার যদি আমরা দেখি যে আমাদের পরীক্ষা পদ্ধতিটা কেমন থাকবে, তো পরীক্ষা পদ্ধতির ক্ষেত্রে যদি আমরা প্রথমে নম্বর বন্টন নিয়ে কথা বলি, তাহলে নম্বর বন্টনে আমাদের মোট 300 মার্কের পরীক্ষা হবে এবং এর মধ্যে আমাদের এমসিকিউ থেকে থাকবে 100 এবং বাদ বাকি 200 মার্কস কিন্তু থাকবে এসএসসি ইন্টারের জিপিএর উপর ভিত্তি করে যে স্কোরটা করা হয় সেটা। এবং সেই ক্ষেত্রে 200 মার্কের স্কোরের মধ্যে 75 মার্ক নেওয়া হবে এসএসসি থেকে এবং বাদ বাকি 125 মার্কস নেওয়া হবে এইচএসসি থেকে। এবং এই যে এসএসসির 75 বা এইচএসসির 125 এটা হিসাব করা হবে এইচএসসিতে আমরা যে জিপিএটা পেয়েছি তার সঙ্গে 25 গুণ করা হবে এবং এসএসসিতে আমরা যে জিপিএটা পেয়েছি তার সঙ্গে আমাদের 15 গুণ করা হবে। বাট এর বাইরেও স্কোরিংয়ের ক্ষেত্রে আরও কিছু নীতিমালা নির্ধারিত করে দেওয়া হয়েছে, যেমন রিঅ্যাডমিশন যারা আছো বা যারা পুনরায় ভর্তি পরীক্ষা দেবে মেডিকেল ভর্তি পরীক্ষা, তাদের মোট স্কোর থেকে 5 মার্ক কেটে নেওয়া হবে। একইভাবে যদি কেউ ইতিমধ্যে মেডিকেল বা ডেন্টালে ভর্তি হয়ে থাকো তাহলে তারা যদি আবার পরীক্ষা দিতে চাও তাহলে তাদের 7.5 কেটে নেওয়া হবে। তো এটা ছিল আমাদের পরীক্ষা পদ্ধতির কিছু কীভাবে পরীক্ষা অংশগ্রহণ হবে, কত নাম্বার থাকবে এবং সেক্ষেত্রে স্কোরটা কীভাবে হিসাব করা হবে সেইগুলা। এবার আমরা দেখব যে আমাদের এমসিকিউ এর 100 মার্কে কোন কোন বিষয়গুলো থেকে কত মার্কসের প্রশ্ন থাকবে। তো এমসিকিউ এর যে 100 মার্কস থাকবে, আমি প্রথমে যে কথাটা বলি যে 100টা এমসিকিউ থাকবে, 100টা এমসিকিউ প্রত্যেকটা এমসিকিউ এর মান থাকবে 1। সেক্ষেত্রে তুমি যদি ভুল উত্তর কখনো দিয়ে থাকো তাহলে ভুল উত্তরের জন্য তোমার প্রত্যেকটা এমসিকিউ থেকে 0.25 কেটে নেওয়া হবে। আর অবশ্যই এই পরীক্ষাতে আমাদের পাস মার্ক 40। বিশেষ করে যারা সরকারি মেডিকেল বা ডেন্টালে চান্স না পাওয়ার পরে যদি কেউ বেসরকারিতে ভর্তি হতে চাও বা পড়তে চাও তাহলে কিন্তু তোমার ন্যূনতম মার্কস এই 100-র মধ্যে 40 থাকতে হবে, অন্যথায় তুমি কিন্তু বেসরকারি মেডিকেলে বা ডেন্টালে পড়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে না। এখন ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এই যে 100 মার্কের এমসিকিউ, এই 100 মার্কের এমসিকিউ আমাদের কোন কোন বিষয় থেকে থাকবে। তো সবচেয়ে বেশি মার্কস বন্টন করা হয়েছে বায়োলজি থেকে এবং এই বায়োলজি থেকে 30 মার্কের প্রশ্ন থাকবে। এরপর আসছে আমাদের কেমিস্ট্রি থেকে 25 মার্কের প্রশ্ন থাকবে, ফিজিক্স থেকে থাকবে আমাদের 20 মার্কের প্রশ্ন, ইংলিশ থেকে 15 মার্কের প্রশ্ন এবং সাধারণ জ্ঞান থেকে আমাদের প্রশ্ন থাকবে 10। এবং সেই ক্ষেত্রে সাধারণ জ্ঞানের বিষয়াবলী ঠিক করে দেওয়া হয়েছে আমাদের শুধুমাত্র বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ। যদি এই অংশটুকু আমরা পড়ি তাহলে এখান থেকে কিন্তু আমরা 10 মার্কস কমন পাবো।
তো এটা ছিল আমাদের কোন সাবজেক্ট থেকে কত মার্কের প্রশ্ন আসবে তার উপর একটা ব্যাপার। তো সেক্ষেত্রে আমি অতিরিক্ত আরেকটু তোমাদের বলি, সেটা হচ্ছে যে কেমিস্ট্রি এবং ফিজিক্সের ক্ষেত্রে আমাদের ম্যাথমেটিক্যাল টাইপের প্রশ্ন আছে, আবার দেখা যাচ্ছে যে নর্মাল থিওরি বেস প্রশ্ন আছে। তো সেক্ষেত্রে আমি প্রথমে তোমাদের যেটা বলবো যে কেমিস্ট্রির ক্ষেত্রে যদি বলো, কেমিস্ট্রির ম্যাথমেটিক্যাল টাইপের প্রশ্ন খুব বেশি পরীক্ষায় আসতে দেখা যায় না, বা যদি আসেও সেটা খুবই সহজ সূত্রের অঙ্ক। সো কেমিস্ট্রির ম্যাথ নিয়ে খুব বেশি প্রায়োরিটি দেওয়ার দরকার নেই, থিওরিটাকে বেশি প্রায়োরিটি দিও। এবং তার সঙ্গে সঙ্গে যে বিষয়গুলো থেকে প্রশ্ন একটু ক্রিটিক্যাল হয় আমি দেখেছি, সেগুলো হচ্ছে বিভিন্ন বিক্রিয়ার প্রভাবক বা ব্যতিক্রমধর্মী যে বিক্রিয়াগুলো, যে দেখা যাচ্ছে যে যেখানে নর্মালি একটা প্রোডাক্ট বা একটা যৌগ তৈরি হয়, কিন্তু দেখা যাচ্ছে নির্দিষ্ট কোনো তাপমাত্রা বা প্রভাবকে সেখানে নতুন কোনো যৌগ তৈরি হচ্ছে, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আমরা কেমিস্ট্রিতে আসতে দেখি। ফিজিক্সের ক্ষেত্রে অবশ্যই আমরা ম্যাথকে প্রায়োরিটি দিব না, তবে অবশ্যই আমরা ফিজিক্সের থিওরিটার সাথে সাথে ফিজিক্সের যে গাণিতিক সূত্রগুলো আছে, এই সূত্রগুলোর মধ্যে একটা রাশির সঙ্গে আরেকটা রাশির সম্পর্কগুলো আমরা ভালো করে মাথায় রাখবো। যেমন গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক, গতিশক্তি নেগেটিভ হতে পারে না, এই ব্যাপারগুলো। ইংলিশ আর জেনারেল নলেজের ব্যাপারটাতে অ্যাজ ইউজুয়াল তোমরা দেখলেই বুঝতে পারবা। তবে সেই ক্ষেত্রে মেডিকেল প্রশ্ন যতটা না কঠিন, মানে মেডিকেল প্রশ্নের টপিক থেকে প্রশ্নটাকে যতটা বেশি কঠিন করা হয়, তার চেয়ে বেশি কঠিন করা হয় প্রশ্নের ধরন। যেমন একটা প্রশ্ন তোমাকে এরকম দেয়া হলো যে মানবদেহের ক্ষেত্রে কোন কথাটি সত্য নয়। তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের প্রশ্নের মানেটা দাঁড়াচ্ছে মানবদেহের ক্ষেত্রে কোন কথাটি সত্য নয়, মানে আমরা অ্যাকচুয়ালি মিথ্যাটা বের করব, অর্থাৎ আমাদের যে পয়েন্টগুলো থাকবে সেখান থেকে আমরা মিথ্যা ইনফরমেশনটা বের করব। আবার এরকমও থাকে যে অ্যামিবার ক্ষেত্রে বা নেফ্রনের ক্ষেত্রে কোন বাক্যটি অসত্য নয়, তার মানে অসত্য মানে মিথ্যা, মিথ্যা নয় মানে আমাদের সেই সত্যটাই বের করতে হবে, কিন্তু প্রশ্নটা কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে করা হবে। তো এইটা আমরা একটু মাথায় রাখবো। প্রশ্নটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে পরে কিন্তু আমরা আশা করি যে টপিক থেকে একটু ভালো ধারণা থাকলে অ্যান্সার করতে পারবো। এবং সেই ক্ষেত্রে মেডিকেলের প্রশ্নে আরেকটা যে ব্যাপার থাকে সেটা হচ্ছে যে সাধারণত অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষাতে কিন্তু এই ব্যাপারটা দেখা যায় না। সেটা হচ্ছে যে মেডিকেলের ভর্তি পরীক্ষাতে যেটা দেখা যায় সেটা হলো যে একই প্রশ্নের কিন্তু 2টা বা 3টা উত্তর হয়। অর্থাৎ সাধারণত দেখা যাচ্ছে যে এমসিকিউ এর ক্ষেত্রে 4টা অপশনের মধ্যে উত্তর একটা হয়, কিন্তু মেডিকেলের ক্ষেত্রে কিন্তু উত্তর অনেক ক্ষেত্রে একের অধিকও পাওয়া যায়। সুতরাং সঠিক উত্তর খুঁজে পাওয়ার সাথে সাথে সেই একটাই যে উত্তর হবে তা না, ওর নিচের অপশনগুলোর দিকে একটু তাকাতে হবে আমাদের, বিকজ সেখানে কিন্তু আমাদের আরও অ্যাডিশনাল উত্তর থাকতে পারে। তো এই ব্যাপারগুলো যদি আমরা একটু মাথায় রাখি তাহলে পরে আমার দৃঢ় বিশ্বাস যে আমরা মেডিকেলে অবশ্যই মেডিকেল পরীক্ষায় ভালো কিছু করতে পারবো। এবং আমি আশা করছি যে যে ভিডিওটি তোমরা দেখছো সেই ভিডিওটি দেখে তোমরা মেডিকেল পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে পরে কোন কোন সাবজেক্টে বেশি গুরুত্ব দেওয়া লাগবে, তোমার কি কি যোগ্যতা থাকতে হবে, সেই বিষয়গুলো তুমি স্পষ্ট জানতে পারবা। আগামী ক্লাসগুলোতে মেডিকেল রিলেটেড যদি আরও কোনো বিষয় তোমাদের জানার থাকে তাহলে আমাদেরকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাও, আমরা অবশ্যই সেই বিষয় নিয়ে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো সবাইকে এখানেই ধন্যবাদ।